বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড আমাদেরকে আবারও চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আর শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই পরিস্থিতি আবার একটু খারাপের দিকে যাচ্ছে। কিন্তু এটা ভ্যারিয়েন্টের দোষ হয়তো, কেননা অনেক দেশই সব কিছু স্বাভাবিক করে ফেলেছিল। আমরা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, আমরা ইউরোপের অনেক দেশের কথা বলতে পারি। কিন্তু যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি আমাদের প্রতিবেশী দেশে ব্যাপক এক ভয়ানক হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই ভ্যারিয়েন্টে আমাদের দেশেও ঢুকে পড়েছে এবং ঢুকে পড়ে আসলে পরিস্থিতিটাকে এক ধরনের চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। প্রতিদিনই আক্রান্তের রেকর্ড দেখছি আমরা, প্রতিদিনই পরীক্ষার বিপরীতে শনাক্তের রেকর্ড দেখতে পাচ্ছি, হয়তো কোনো দিন মৃতের রেকর্ড দেখতে পাচ্ছি। এই রেকর্ড কোথায় গিয়ে থামবে বলা অনিশ্চিত। সামগ্রিকভাবে বাংলাদেশে এক ধরনের আস্থাহীনতা, বাংলাদেশে এক ধরনের দ্বিধাহীনতা বা দোদুল্যমানতা, সিদ্ধান্তহীনতা আমরা লক্ষ্য করেছি নানান পর্যায়ে। লকডাউন চলছে এবং এই লকডাউন আসলে শেষ পর্যন্ত কতদিন গিয়ে কার্যকর হবে বা কতদিন পর্যন্ত থাকবে সেটি এখনও এক ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যেই আছে এবং ভ্যাকসিন নিয়ে এখনও আসার তেমন কোনো আলো দেখা যাচ্ছে না। সব মিলিয়ে কোভিড পরিস্থিতিকে বাংলাদেশ কীভাবে অ্যাড্রেস করছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কী বা ঘুরে বাংলাদেশ কীভাবে দাঁড়াতে পারে, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমার সঙ্গে আজকে তৃতীয় মাত্রায় রয়েছেন। ঢাকার উত্তরের বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আলম। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান। আমাদের সঙ্গে ঢাকার বনানী থেকে যুক্ত হচ্ছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যথা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জোনায়েদ শফিক, এবং তিনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিরও নেতৃত্ব দিচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। একটু পরিস্থিতিটা কেমন বুঝছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আলম, আপনার কাছ থেকে শুনি যে দেশের কোভিড পরিস্থিতি কি মনে হচ্ছে, কোন দিকে এগুচ্ছে? ধন্যবাদ জিল্লু ভাই। এক সপ্তাহ আগেই মোটামুটি হাসপাতাল বেলা খালি ছিল। হঠাৎ করেই যেন মনে হলো যে এপ্রিল মাসে ফেরত চলে গিয়েছে আমার প্রতিটা হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ এবং এখানে প্র্যাকটিস করতাম, পড়ছিলাম ইউনাইটেড হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কেবিন আমরা নতুন করে করতেছি। ইউনাইটেড নতুন করে উইং খুলছে আবার কোভিড, আইসিইউ মোটামুটি আবার ভর্তি হচ্ছে। সো হঠাৎ করে এটা আমরা আশা করছিলাম যে এটা হবে, কেননা যেভাবে আমরা ম্যাপকে দেখছি প্রতিদিন, কোভিড ম্যাপ, ঢাকার পুরো বাংলাদেশের পেরিফেরিতে লাল হয়ে ঢাকার দিকে আসতেছে, ঢাকার মাঝখানে যে পরিষ্কার জায়গাটা ছোট হয়ে আসছে। সো দিস ওয়াজ এক্সপেক্টেড। আর আসলে এবারকার কোভিড রোগীদের মধ্যে অ্যাটলিস্ট 10-20% যারা ভ্যাকসিন দিয়ে পজিটিভ হচ্ছেন, যাদের এপ্রিল মাসে ভ্যাকসিন দিয়েছেন, এরকম বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত 25 জন রোগী অলরেডি ভর্তি আমার আন্ডারই ইউনাইটেড বাংলাদেশ মেডিকেল কলেজ মিলে। সো এটা লিটল সারপ্রাইজিং। এখানে কদিন আগে একটা আমরা রেজাল্ট দেখলাম সিটিডিআরবি ঢাকা মেডিকেল কলেজ, ভ্যাকসিন দেওয়ার পর 93% অ্যান্টিবডি হচ্ছে সেকেন্ড শট দেওয়ার পরে। তো অ্যান্টিবডি খুব সম্ভবত হচ্ছে, কিন্তু খুব সম্ভবত দিল্লি ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা আসছে সেটি এগেনস্ট কাজ করছেন। আর এছাড়া ড্রাগ আইসিডির যে স্টাডি ছিল 71% সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গেছে বেশিরভাগ লোকরা, কিছু কিছু জায়গায় টেস্ট করে যেটা করলো সেটাও বোধহয় আমি জানি না কতটুকু সত্যি, কেননা পেরিফেরির খবরটা আপনারা জানেন, মৃত্যুকে আসছে খবরে, বাসায় লোক মারা যাচ্ছে, হাসপাতালে মারা যাচ্ছে, অক্সিজেনের অভাব চলছে। আর সবকিছু মিলায় সার্বিক পরিস্থিতি ধরেন তাহলে যেভাবে বেড়েছে তার অবস্থা আসলে খুব আশঙ্কাজনক। জি, প্রফেসর জোনায়েদ শফিক। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, আসলে যেহেতু ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে, আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। এবং ডেল্টা ভেরিয়েন্ট যেহেতু বেড়ে গেছে, এখন এটার কিন্তু মৃত্যু হার অনেক বেশি। এবং এটাতে আমাদের যেটা প্রফেসর তারেক বললো যে দেখেন, এখানে অ্যান্টিবডি কিন্তু 93% গ্রো করছে, শুধু 7% ক্ষেত্রে কিন্তু অনেকের গ্রো হচ্ছে না। এবং আসলে দেখা গেছে যে অনেকের যারা দুটো টিকা নিয়েছে এবং অথবা করোনাও এফেক্টেড হয়েছে, তাদেরও কিন্তু অ্যান্টিবডি হয়নি। এবং কিছু রোগী মারাও গেছে যাদের করোনার দুইটা ভ্যাকসিন নেওয়া ছিল। সুতরাং আমরা যদি কেয়ারফুল না হই, দুইটা ভ্যাকসিন নিয়ে যদি আমরা মনে করি যে আমাদের দুটো ভ্যাকসিন কতজন মানুষ নিয়েছে? বাংলাদেশে তো খুবই কম সংখ্যক মানুষের টিকা হয়েছে, দুটো ভ্যাকসিন 20 লক্ষ না কত 30 লক্ষের মতন হয়েছে, তাতে কোনো ভরসার কিছু নেই না, কারো ভরসা নাই। কিন্তু তারপরে একটা চিন্তা, আপনি যদি ভ্যাকসিন নেন 93% আপনি সেফ হচ্ছেন। এখন যারা নাই তারা তো একদম পুরো আনসেফ। আর এই ভ্যারিয়েন্টের মুশকিলটা হচ্ছে এটা কিন্তু আপনি মাস্ক পরলে খুব একটা লাভ হচ্ছে না, একদম মাস্কের ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে। ডবল মাস্ক পরলে খুব লাভ হচ্ছে না কিন্তু এই ভ্যারিয়েন্টটায়।
আপনি একবার N95 আপনাকে পড়তে হবে এটা থেকে বাঁচার জন্য। N95 পড়ে তো আপনি কোনো কাজ করতে পারবেন না আসলে। N95 যদি যখন মাস্কটা পড়বেন তখন করতে পারবেন না। এর একমাত্র ওয়ে হচ্ছে এর যে ছড়ানোর মেথডটা এটা যদি আমরা বন্ধ করে দিই, এই ইয়েটা যদি আমরা ট্রান্সমিশন মেথডটা যদি বন্ধ করতে পারি তাহলে কাজ হবে। সেটা বন্ধ করার একটাই পথ, সেটা আপনি ঘরের মধ্যে থাকবেন। 7 দিন থেকে 15 দিন যদি থাকেন তাহলে এটা কিন্তু আর ট্রান্সমিশনটা হবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো যতই লকডাউন দিই, শাটডাউন দিই, যাই বলেন, আমার তো মনে হয় আলটিমেটলি সবাই হয়তো প্রথম 2-3 দিন খুব সবকিছু কড়াকড়ি থাকবে, তারপর কিন্তু কড়াকড়ি থাকবে না। জনগণের নিজের থেকে কিন্তু এটা সচেতন হতে হবে যে আমি এই 7 থেকে 15 দিন বার হবো না। একমাত্র যদি ইমার্জেন্সি, ডাক্তারের ইমার্জেন্সি চিকিৎসা, নর্মাল ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবে না, কিন্তু ইমার্জেন্সি কোনো কারণে অ্যাপেন্ডিক্সের ব্যথা হয়েছে, হার্টের ব্যথা হয়েছে, পেটের প্রচন্ড ব্যথা, হসপিটাল থেকে ভর্তি হতে হবে, তাহলে সে বাসাতে বেরোবে। তাহলে আমার সবার প্রতি রিকোয়েস্ট হবে আপনারা বাসায় থাকেন। 15 দিন যদি আমরা কন্টিনিউয়াস বাসায় থাকতে পারি, আমার মনে হয় এই ট্রান্সমিশন রেটটা 22 থেকে আবার 5 এর দিকে নিচে চলে আসবে। সরকার বলেছে 7 দিন, এখন সেটাকে 14 দিন হয়তো অনেকে মনে করছেন, বা আপনিও বলছেন 14 দিন। কিন্তু আমাদের নিশ্চয়ই মাথায় রাখা দরকার যে 14 তারিখের পরে 20 তারিখ নাগাদ আমাদের ঈদ আছে। সো এই 14 দিন পরে যদি আমরা সবকিছু ছেড়ে দেওয়া হয়, তাহলে ঈদকে কেন্দ্র করে যা হবে সেটি কি সামাল দেওয়া যাবে এই 14 দিন ঘরে থাকলেই? না না, যেটা হবে ঈদের, শুনুন আপনি তো এইভাবে যারা যাচ্ছে এখন চলে যাচ্ছে এরা অনেকেই ফেরত আসবে না। ওরা অনেকে কিন্তু প্ল্যান নিয়ে যাচ্ছে যে ঈদের সময় বাড়ি করে একবার ঈদের পরে আসবে, মানে অগাস্টের ফার্স্ট উইকে দেশে মানে ঢাকায় ঢুকবে, যদি খুলে তাহলে সেটা হবে। আমার মতে সরকারের উচিত হবে যা বার হওয়ার দরকার কালকের মধ্যে যেন বার হয়ে যায়। এরপর প্রত্যেকটা শহরকে সরকারের উচিত হবে একদম পুরো শাটডাউন করে দিতে। এই শহর থেকে কেউ বাড়িতে, মানে ঢাকাতেও কেউ বেরোতে পারবে না একমাত্র ইমার্জেন্সি ছাড়া। কতদিন পর্যন্ত, কত তারিখ পর্যন্ত? 14 দিন মিনিমাম, কারণ এর ইনকুবেশন পিরিয়ড আপনি কি মনে করেন এই 14 দিনের পরে আর কেউ বেরোবে না? আপনি মনে করছেন 20 তারিখের ঈদের সময়টাতে আসা যাওয়া বন্ধ না থাকবে? না, তখন বের হলো আপনার ইনফেকশন রেট কিন্তু কমে যাবে, আপনার কমে যাবে। আপনি কিন্তু 14 দিন পরে যখন ছাড়বেন তখন কিন্তু বেরোবে, বাঙালিকে আপনি আটকায় রাখতে পারবেন না, যাবে, কিন্তু ইনফেকশন রেটটা তখন কমে আসবে আপনার অনেক। ওকে, তো এই যে মাঝখানে একটা ব্রেক দিলেন আপনি 14 দিনের, ইনফেকশন রেটটা কমে আসলো, আপনার যখন পরবর্তী পর্যায়ে যখন যেটা আসবে উঠতেও আবার একটু সময় লাগবে। আমার ধারণা অগস্ট মাসে যে আবার কোরবানির পরে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অগস্টের লাস্ট উইকে যে আপনাকে আবার এরকম একটা শাটডাউন দিতে হবে যখন সবাই ফিরত আসা শুরু করবে। কারণ তখন এরপর এই অগস্ট থেকে সামনের বছরের এপ্রিল পর্যন্ত আর কোনো ইয়ে নাই, আমাদের কোনো ফেস্টিভ্যাল নাই, সুতরাং তখন কেউ গ্রামে গঞ্জে কেউ যাবে না। তখন যা রিস্ক এই অগস্ট পর্যন্ত আমাদের রিস্ক থাকবে। সুতরাং এখন আমাদের এই টেম্পোরারি 2 সপ্তাহ শাটডাউন দিয়ে ওপেন করে দিয়ে ঈদ আপনি আটকাতে পারবেন না, যতই শাটডাউন দেন যাই দেন, মোটরসাইকেল দিয়ে হোক, ফাঁক ফুকুর দিয়ে সবাই বার হয়ে যায়। তারপর আবার অগস্ট মাসে যে আমার মতে আবার 1 থেকে 2 সপ্তাহ লাস্টের দিকে 1 থেকে 2 সপ্তাহ যদি ইনফেকশন রেট বাড়ে তাহলে আবার ইয়ে করতে হবে, মানে শাটডাউন দিতে হবে। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে আশা করা যায় আর কি, যদি মানুষ ঠিক মতন সবকিছু মেনটেইন করে। প্রফেসর তারেক আলম কি মনে করেন, যেটি ডক্টর জেনারেল শফিক বলছিলেন লকডাউন সম্পর্কে? লকডাউন, হ্যাঁ খুব সম্ভবত 14 দিন, কিন্তু আমার মতে হচ্ছে বোধহয় আরো কিছুদিন বাড়াচ্ছে, বাড়লে ভালো হতো। কিন্তু আমাদের 3 সপ্তাহের মাথায় ঈদ, সুতরাং আসলে বাড়ানো যাবে। কেননা আসলে এর বাজে একটা ভ্যারিয়েন্ট, ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটা আসলে আমাদের যদি আসলে আমরা 3 সপ্তাহ করতে পারতাম, ফিজিক্যালি ফিজিবল না সত্যি কথা। 14 দিন মানে এটা মন্দের ভালো একটা ব্যাপার। আসলে যদি আমরা প্র্যাকটিস বন্ধ করতে পারি, যাতায়াত আসলে যদি সবাই বন্ধ থাকে, যে ডাক্তাররা বা ইমার্জেন্সি কাজ ছাড়া কেউ যদি বের না হয়, তাহলে ভেরি গুড পসিবিলিটি, ভেরি গুড রিজন যে আমরা উই উইল রিজয়েস, যে আমাদের চ্যালেঞ্জটা কমে আসবে। কিন্তু আসলে আমরা তো শিখি না, আমরা এখনো শিখতে চাচ্ছিও না, আমরা এখনো মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে চাই সবাই। বলছেন হাসপাতালে বাচ্চা নিয়ে সবাই যাচ্ছে, ঘুরছে, সুতরাং ভেরি ডিফিকাল্ট টু সে। বীরের জাতি তো আমরা আশা করবো যে আমরা বীরের জাতিরাই, বীরের বংশ সবাই, আমরা চাই যে অ্যাটলিস্ট 14 দিন সবাই যদি অ্যাটলিস্ট নিয়মটা মানে ঘরেই থাকে। প্রথমবারের মতো সবাই ভয় পেয়েছিলাম, আমরা সবাই ভয় পান, আপনারা আসলেই ভয় পান, সবারই ভয় পাওয়া উচিত। এই জিনিসটাকে না হেলাফেলা করে ভয় পাওয়া উচিত। কেননা যদি আসলে প্রেডিকশন ছিল জুনের 3rd উইক 4th উইকে, যেটা আল্লাহর রহমে হয় নাই, 900 করে লোক মারা যাবে ঢাকায়, যেটা আল্লাহর রহমে হয় নাই, যদি আমরা এইভাবে না চলি, নিয়ম ভেঙে চলতে থাকি, তাহলে সেটা সত্যিই হয়ে যাবে। কারণ 114, 115 দিন করে বাড়তে পারতে হঠাৎ করে একদিন দেখবেন মানে 3 গুণ 4 গুণ করে বেড়ে যাচ্ছে। আমরা তো সেটা চাই না। সুতরাং আসলে কথা, এবং সরকার যদি ঠিক মতো এটা বন্ধ করতে পারে,
তাহলে আমরা আশা করি যে আসলে হয়তো স্প্রেডটা বন্ধ করতে পারবো। একটু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাইবো যে ধরেন পরিস্থিতিটা যদি আরেকটু খারাপের দিকে যায়, কারণ এখন যে যতটা খারাপ এতটা খারাপ গত বছরে এরকম ছিল না, বা আশঙ্কাটা এতটা ছিল না, এবং গত বছর একটু অব্যবস্থাপনা, প্রাথমিক অবস্থায় নতুন রোগ সবাই বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু এইবার যেহেতু সারা দেশে ছড়িয়ে পড়েছে, ঢাকায় এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বা বাড়বে বলে আশঙ্কা আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে হাল বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা আছে, আমরা আসলে কতটা মোকাবেলা করতে পারবো, কতটা সামর্থ্য আমাদের আছে, আপনাদের দুজনের কাছে আমার একটু বুঝতে চাওয়া। হসপিটালগুলো, আমি একদম প্রাইভেটকে ইনক্লুড করে বলছি, গোটা স্বাস্থ্য ব্যবস্থা যা আছে, প্রফেসর জুনায়েদ শফিক পদে বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সেটা হচ্ছে আমরা কিন্তু মোটামুটি এখন শিখে ফেলছি কিভাবে মানে কোভিড এর ট্রিটমেন্ট দিতে হবে। এটা সেটা সরকারি বলেন বেসরকারি বলেন, সবাই মোটামুটি ট্রেন। সুতরাং আমরা একটা লেভেল পর্যন্ত কিন্তু লোড নিতে পারবো, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। কিন্তু যদি ইনফেকশন রেট 50% দিকে চলে যায়, তখন তো লোড অনেক বেশি হয়ে যাবে, তখন তো আমরা নিতে পারবো না। সুতরাং লোড যদি কম থাকে তাহলে ঠিক আছে। আরেকটা জিনিস আপনাকে আমি বলছি, এখন যারা লোড কম মানে কি? গত 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 মার্চ এপ্রিলে যা অবস্থা হয়েছিল সেই সময় তো দেখা গেছে যে তখন তো প্রাইভেট সেক্টর ওপেন করে নাই, তখন কিন্তু আমি কিন্তু ঠিকই যে বলছিলাম কিন্তু আমি এবছরের কথা বলছিলাম, যখন হসপিটালে আইসিইউ পাওয়া যাচ্ছিল না বা অক্সিজেনের সংকট, সেই সময়টার কথা বলছি, এবছরে। হ্যাঁ, এই বছরে যে বেড়ে গেছে, কিন্তু আমি যতটুকু আপনাকে বলি, আমি যেটা একটা ব্যাংকের সাথে জড়িত, ওই যে স্পেকট্রা অক্সিজেন, এরা কিন্তু ওদের ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছে সবাই এই বছর। হোপফুলি এই বছর ওই এপ্রিলে যে ঘটনা ঘটছে তাতে অসুবিধা হবে না, অক্সিজেন পাওয়া যাবে। ওরা সবাই মোটামুটি একটা প্রিপেয়ার্ড হয়ে আছে যে সামনে আরেকটা ধাক্কা আসতে পারে, ডাক্তারও প্রিপেয়ার। আর আমি জানি না যে ওষুধগুলি বাইরের থেকে ইম্পোর্ট করে, এখন যারা ইম্পোর্ট করে তারা ভালো স্টক রাখছে কিনা, গভর্নমেন্টের উচিত হবে ওই ওষুধটা, মানে বিশেষ করে এক্সামা ওষুধটা যেন স্টক ভালো থাকে, এই জিনিসটা জানে যদি থাকে তাহলে খুব একটা প্রবলেম হবে না। কারণ ডাক্তাররা ট্রেন্ড হয়ে গেছে, আইসিইউ ডাক্তাররা ট্রেন্ড হয়ে গেছে, প্রত্যেকটা হসপিটালে কিন্তু এপ্রিলের শেষে প্রবলেম হবে না। মানে কত পর্যন্ত আপনারা সামাল দিতে পারবেন? এখন ধরেন আক্রান্তের শতকরা হার আমরা 22, 23 বা 24 এরকম, কত পর্যন্ত সামাল দিতে পারবেন বলে মনে হয়? ম্যাক্সিমাম হয়তো বা 40%, আমারও 40 মনে হয় না, তারিখ আমার থেকে ভালো বলতে পারবে। আমার মনে হয় 35% পর্যন্ত গেলে পারবে কিছু পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু একটা ইয়ে আছে, সেটা হলো 35%-এর মধ্যে কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এখন আপনি দেখেন নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে হচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু ট্রিটমেন্ট মেথডটা ভালো না। ওই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ওখানে ঢুকেই মানুষ মনে করছিল একসময় যেটা শুধু বড় লোকের রোগ, গরিবদের রোগ হবে না, মানে গ্রামে গঞ্জের রোগ হবে না। এখন কিন্তু গ্রামের লোকরা এফেক্ট হচ্ছে। গ্রামের লোকরা যখন এফেক্ট হচ্ছে তখন ওরা কিন্তু ট্রিটমেন্ট করতে গেলে সরকারি হাসপাতালে যাবে, ওদের প্রতি কিন্তু প্রাইভেট, এবং তাকে গ্রাম থেকে জেলা শহরে যেতে হবে অন্তত নিদেন পক্ষে, কারণ অনেক উপজেলা পর্যায়ে পরীক্ষারও ব্যবস্থা নেই, পরীক্ষা করতে কিছু নাই। জেলা শহরে যেতে হয়। জেলা শহরে ভালো ট্রিটমেন্ট নাই, অনেক জেলা শহরে কিন্তু ভালো। আমি বলছি যে পরীক্ষারই ব্যবস্থা নেই, ট্রিটমেন্ট তো পরের কথা। হ্যাঁ, এখন এইটাই তো সবচেয়ে রিস্ক, যে এই রুগীগুলি যাবে কোথায়। ঢাকার রুগী গেলে কিন্তু ভালো সার্ভিস হবে, আপনাকে বলে দিলাম। চট্টগ্রামের রুগী ভালো সার্ভিস পাবে, কিন্তু আপনি যদি একটা ছোট্ট একটা যে ধরুন কুষ্টিয়ার কথা আপনি চিন্তা করেন, অথবা যশোর, এরা কিন্তু ভালো সার্ভিস পাবে না, এরা যাবে কোথায়? এবং 80% কিন্তু এই ভ্যারিয়েন্ট অ্যাটাক করছে কিন্তু ওদিকে। আপনি যদি মৃত্যু হারটা দেখেন, ম্যাক্সিমামই কিন্তু নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল হচ্ছে, কিন্তু ঢাকার দিকে, চট্টগ্রামের দিকে অত বেশি না, নোয়াখালীতে কিছু আছে। সুতরাং এখানে কিন্তু আমরা মোটামুটি ম্যানেজ করতে পারবো এই রুগীর ভলিউম। কিন্তু ওই রুগীর ভলিউম যদি নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল যদি না ম্যানেজ করতে পারে, যদি ঢাকার দিকে এসে ইয়ে করে মানে চলে আসে, তাহলে কিন্তু খুব মুশকিল হবে, ঢাকাও তখন হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। এটা আটকাইতে হলে কিন্তু প্রিভেনশন ইজ দ্য অনলি ওয়ে। প্রিভেনশনের ওয়ে হচ্ছে 2 সপ্তাহ আপনি বাসার থেকে বাইরে হবেন না, একদম সিম্পল হিসাব। সোজা কথায় মনে করেন আমার যান বাঁচানোর দরকার, আমার জীবন বাঁচানো দরকার, আমি 2 সপ্তাহ বাসায় থাকবো, 2 সপ্তাহ বাসায় থেকে তারপর বার হবো, তাইলেই দেখবেন এটা 23% থেকে বিলো 10% চলে আসবে। একবার বিলো 10% আনতে পারলেন, তখন আপনি কিন্তু আবার 2 মাস কিন্তু লিড টাইম পাবেন, মানে স্পেস পাবেন, বাড়তে বাড়তে আবার সময় লাগবে। কিন্তু আবার আমি যেটা বলছি যে অগাস্টে যে হয়তো বা আবার এরকম একটা করা লকডাউন অথবা শাটডাউন দিতে পারে, কিন্তু তাতে হবে কি, মানুষ তো আর বার হবে না তখন। এখন তো সামনে একটা ফেস্টিভ্যাল আছে, কোরবানি ঈদ আছে, বার হবেই, আপনি আটকাতে পারবেন না ঢাকা। আমি একটা ফার্মার সাথে জড়িত, একটা ব্যাংকের সাথে জড়িত, তারপর তো তখন যাবে, আপনি প্রত্যেকে আটকাবেন বাড়িতে যায়। আর সবচেয়ে মুশকিল হচ্ছে রোজার ঈদে মানুষ যত বাড়িতে না যায়, কোরবানি ঈদে কিন্তু তার থেকে বেশি যায়, তার থেকে বেশি যায় এবং থাকেও বেশি। সুতরাং এটা কিভাবে গভর্নমেন্ট ট্যাকেল করবে, এটা গভর্নমেন্টের ব্যাপার। ট্রেন বন্ধ করে, বাস বন্ধ করে যেভাবে পারা যায়, কিন্তু তাও এটা পারবেন না। আলটিমেটলি ওই মাইক্রো বাস, মোটরসাইকেল যেভাবেই হোক চলে যাবে, সবাই ট্রাকে করে যেভাবে চলে যাবে। এইটা আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমাদের এই জিনিসটা 15 দিনটা আমরা এটা কড়াকড়ি ভাবে করি শাটডাউনটা, তারপর একটু ছেড়ে দিই ঈদের জন্য, দিয়ে আবার অগাস্টের মাঝামাঝি অথবা শেষের দিকে যদি
ইনফেকশন রেট বাড়ে, তাহলে আমরা আবার শাটডাউন দিব। তখন শাটডাউন দিলে ওর এফেক্টিসিটা অনেক বেটার হবে, মানে এরপর আর কোনো ফেস্টিভ্যাল নাই, মানুষ আর বাড়াবে না, যে যে জায়গায় থাকবে সবাই তার মতন থাকবে আর কি। এটা হলো আমার সাজেশন আর কি। প্রফেসর এখন বাঙালি বাসায় যারা বাসায় আছেন, বাঙালি যারা গেছেন, কতটা নিয়ম মানবে আমি জানি না। এখন গ্রামের লোকদের কিন্তু সাবধান হওয়ার টাইম চলে আসছে, এখন কিন্তু তারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। কিন্তু এই সেই ভুল ধারণা কিন্তু ভেঙে গেছে। এখন কোভিড কিন্তু গরিব বড়লোক মধ্যবিত্ত কাউকে ছাড়ছে না, সবাইকে ধরছে, কিন্তু সবাইকে আমাকে কেয়ারফুল থাকতে হবে। এই মেসেজটা সবার কাছে এখন যাওয়া উচিত। প্রফেসর তারেক আলম, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি তো নিজে একদম সরাসরি এই চিকিৎসার সঙ্গে যুক্ত, কতটা প্রস্তুতি, কতটা সামাল আমরা দিতে পারবো বলে মনে হয়? যেমন ডক্টর জোনায়েদ শফিক বলছিলেন যে 35% পর্যন্ত হলে তিনি মনে করেন যে সামাল দেওয়া যাবে, কিন্তু আপনার কাছে কি মনে হয়? মানে এখন এমনি যে অবস্থা, এখন তো 20%, আমার 35% বোধহয় অপটিমিস্টিক্যালি বলছে। আসলে মনে হয় 30% হলেই কিন্তু আসলে হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে, আমরা ম্যানেজ করতে পারবো সম্ভব। কেন 30% যদি হয় তো দেশে ইনফেকশন রেট, ঢাকায়ও যদি হয়, মানে গত বছর 20% আমরা বেড পাচ্ছিলাম না, 30% যদি হয় তাহলে ঢাকার অবস্থা আসলে যদিও কিছু বেড বেড়েছে এখন, কিন্তু আলটিমেটলি we haven't gone through that মানে ট্রায়াল 30% কিরকম হবে, আমরা রেডি কিনা, অক্সিজেন সময় পাবো কিনা। যদি অক্সিজেন বেড়েছে অবশ্যই সব জায়গায় আমাদের বাংলাদেশ মেডিকেল সব জায়গায় এখন অক্সিজেন প্রস্তুতি নিচ্ছে, সবাই বড় বড় সিলিন্ডার দেখেছে। কিন্তু যদি আসে সেই সময় মানে আমরা গত অনুষ্ঠানে যেটা বলেছিলাম যে আমাদের একটা ডাক্তারদের একটা ফ্যাটিগ হয়েছে, ডক্টর ফ্যাটিগ যেটা ওরা প্যান্ডেমিক ফ্যাটিগ যেটা হচ্ছে, সেটা কিন্তু আছে, সেটা কিন্তু আসলে একটু কমে আবার সবাই মানে এখন তো মানে ডেল্টা ফ্যাটিগ হয়ে যাবে সবাই, ভেরি ডিফিকাল্ট। কেননা আসলে ম্যানেজ কিভাবে সত্যি কথা জানতে করতে সব, বাট যদি পারে তাহলে মানে সেই সময় দেখা যাবে কি হবে। ইন্ডিয়ার মতো হবে কিনা আমাদের রাস্তায় মানুষ অক্সিজেন নিয়ে হুইল চেয়ারে বসে আছে, বাট বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি হবে না, কিন্তু আমাদের সবাইকে ভয় পেতে হবে, ভয় পান। আমি আবারও কথা সবাই ভয় পেয়ে সবাই ঘরে থাকবে, ঘরে থাকাটা এবারের জন্য আরেকবারের জন্য জরুরি, ঘরে থাকা খুবই জরুরি। সো এমনটা তো কয়েক মাস আগে মনে হচ্ছিল যে আমরা বোধহয় পৃথিবীতে একটা রোল মডেল হতে চলেছি এবং সবাই আমাদেরকে প্রশংসা করবে, কিন্তু সেখান থেকে এই অবস্থা হলো কেন? যেমন আমরা সূচনা করলাম খুব ভালোভাবে ভ্যাকসিনেশনের, কিন্তু এখন এসে একেবারে লেজে গোবর অবস্থা। এখন আমরা বুঝতেই পারছি না, একেবারে মাছ দরিয়ায় হাবুডুবু খাওয়ার মতো অবস্থা, যে কোত্থেকে আসবে কি আসবে না। একটু শুনতে চাই যে আপনারা কি মনে করেন যে এই অবস্থা কেন তৈরি হলো এবং এখান থেকে আসলে বেরোবার উপায় কি? কারণ ভ্যাকসিনেশন তো মাস্ট। আমি আপনাকে জিনিসটা বুঝাই যে এটা হচ্ছে কি, যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ান বর্ডার বন্ধ করে দিল, ওটা তো পোরাস বর্ডার, আসলে ওখান দিয়ে যখন ঢোকা শুরু করছে ওই ভ্যারিয়েন্টে ঢুকে আসলে ক্ষতি হয়ে গেছে। আসলে আমরা যদি পুরা বর্ডারটা ব্লক করতে পারতাম, আমি তো সাজেস্ট করব এখন তার কাটা একসময় ইন্ডিয়া দিতে চেয়েছিল আমাদের জন্য, আমাদের এখন তার কাটা দেওয়া উচিত, মানে ইন্ডিয়া থেকে যাতে আর কেউ না ঢুকতে পারে, আমাদের লোকজনই, হ্যাঁ, তো ওটা আটকাইতে হবে, আটকাইতে হলে আপনাকে তার কাটা দিয়ে আটকাইতে হবে। এমন জায়গায় তো আপনার তার কাটা নাই, ওরা যাচ্ছিল, ওরা নিয়ে এসে এটা ছড়িয়ে দিচ্ছে। আপনি যখনই গ্রামে গঞ্জাতে গ্রামের লোকটা শহরে আসছে, শহরের লোকরা আবার ঢাকায় আসছে, মানে আমি জেলা শহর বলছি, আলটিমেটলি ছড়িয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ দিক হচ্ছে প্রথম দিন থেকেই ও ডেটিলেট করা শুরু করে দেয়, লাঞ্চ খারাপ হয়ে যায় ফার্স্ট দিন অথবা সেকেন্ড দিন থেকে। আগের ভ্যারিয়েন্ট যেগুলি ভ্যারিয়েন্ট ছিল, চাইনিজ ভ্যারিয়েন্ট যে ছিল, ওটা কিন্তু সময় দিত, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন সময় দিত, এটা কিন্তু সময় দিচ্ছে না। সুতরাং যখন লোকটা এসে পড়বে তখন কিন্তু ডাক্তারদের উপর অবস্থা খারাপ হয়ে যাবে। একসাথে যদি 8-10টা হ্যান্ডেল করতে হয় তখন কিন্তু অনেকেই পারবে না। তখন জিনিসটা সবাই যদি সিরিয়াস হয়, ডাক্তারেরও তো একটা লিমিট আছে, আর আমাদেরও তো অত ট্রেন ডাক্তার নাই, আইসিইউ স্পেশালিস্ট অত ট্রেন ডাক্তার নাই, তখন এই এফেক্ট হয়ে যাবে। সুতরাং এইটাকে আটকাইতে হলেই একটাই শুধু পথ, আমি বারবার বলছি, ট্রান্সমিশন বন্ধ করতে হবে। ট্রান্সমিশন বন্ধ করতে হলে আপনাকে পুরো দেশটাকে শাটডাউনে ফেলাই দিতে হবে একদম, যে বাসায় থেকে কোনোভাবে বার হতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, বাসায় থাকতে হবে 2 সপ্তাহ। এছাড়া কিন্তু অল্টারনেট কিছু নাই। সামনে কিন্তু আমাদের খারাপ দিন আসতেছে, আমি বললাম সামনে খারাপ, যদি এগুলি না মানে সামনে কিন্তু খারাপ দিন আসবে। সুতরাং ওই 30% যদি আমরা এরকম যদি আমাদের হেলথ সিস্টেম ব্রেক করে, তখন কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, ইন্ডিয়া কিন্তু শাটডাউন দেওয়ার পর এখন অনেক কমে চলে আসছে। কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, শ্মশানে লাইন ধরে
কবরও দিতে পারছিল না, কি পুরাতে পারছিল না। এখন তো এখন অনেক চলে আসছে। ওই যে শাটডাউনটা করছে, লকডাউনটা করছে, তার ইফেক্ট আসছে। কিন্তু এর মধ্যে যেটা গভর্নমেন্টকে প্ল্যান করতে হবে যে শাটডাউন লকডাউন দিয়ে দিয়ে ভ্যাকসিনেশন এনে ভ্যাকসিন যেন সবাইকে দিয়ে দিতে পারে। মিনিমাম 50%, মানে বাংলাদেশের 17 কোটি লোক তো বললো মনে হয় সেদিন বললো 16 কোটি কত জানি বাংলাদেশের লোক, মিনিমাম যেন 8 কোটি লোককে বিশেষ করে অ্যাডাল্টদের যেন ভ্যাকসিনেশন দিয়ে দিতে পারে সরকার। এটার চেষ্টা করতে হবে উইদিন নেক্সট ইয়ার। এই প্ল্যানে আগাতে হবে। আপনি সেক্ষেত্রে কি সম্ভাবনা দেখছেন, কি দেখতে পাচ্ছেন? আমাদের বাংলাদেশে তৈরি করতে হবে, আমাদের যা প্ল্যান আছে প্ল্যান খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে। যে প্ল্যানগুলি আছে ওদেরকে ইউটিলাইজ করতে হবে, তাড়াতাড়ি বাইরে থেকে টেকনোলজি এনে এখানে করে সব তো বাইরে থেকে দিবে না। কারণ তো তৈরি করতে গেলে প্রফেসর জোনায়েদ শফিক কি পরিমাণ সময় লাগবে তৈরি করা, সেগুলো ট্রায়াল করা, দেশের ভিতরের অনুমোদন, বাইরের সব অনুমোদন? 6 মাসের সময় লাগে। আমি যতটুকু ফার্মাসিউটিক্যাল থাকার আমার তো কোনো ভ্যাকসিন প্ল্যান নাই, কিন্তু যাদের আছে জিজ্ঞেস করলাম তাদেরকে 6 মাস সময় দিতে হবে এবং জিনিসটাকে আসলে ওপেন করে দিতে হবে। আমি আপনার আগের অনুষ্ঠানে একটা বলছি, এটাকে ওপেন করে দেয়, এইভাবে রেস্ট্রিক্ট রেখেন না। ওই গত এপ্রিল মাসে গভর্নমেন্ট হসপিটাল রেস্ট্রিক্ট রেখে কিন্তু অনেক রোগী দিয়েছে, অনেকে মারা গেছে। যদি প্রাইভেট খুলে দিত রোগী কিন্তু অনেক কম মারা দিত। এখনো আমি বলছি যে ভ্যাকসিনটা আপনি ওপেন করে দেন, ওপেন করে যে যার মতন নিয়ে আসুক। আপনি শুধু রেগুলেটর হিসেবে কনফার্ম করেন যে জিনিসটা ঠিক আছে কিনা, ভ্যাকসিন যেখান থেকে আসুক রেগুলেটর হিসেবে আপনি কনফার্ম করেন যে ভ্যাকসিনটা ঠিক আছে কিনা, অথেন্টিক কিনা, 1 নম্বর। আর 2 নম্বর, যারা বাংলাদেশে তৈরি করতে চায় তারা যে কোম্পানির মাধ্যমে নিয়ে আসবে, ধরেন স্পুটনিক আনুক, সিনোভ্যাক আনুক, ফাইজার আনুক, বাংলাদেশে যেটা তৈরি করবে এই জিনিসটা অথেন্টিক কিনা শুধু চেক করে আপনি ছেড়ে দেন। এত ডিউ ডিলিজেন্স করতে গেলে, মানে এত মিটিং, এত এগুলি করতে গেলে আপনি কিন্তু সময় পার করে যাচ্ছেন। দেখেন সেই কবে সিনোভ্যাক না কবে আসবে, এখন ওই যে আজকে দেখলাম যে সিনোভ্যাক তো সামনের মাসে আসবে। আমরা তো এটা 1 মাস আগেও পেতে পারতাম জিনিসটা। তার তো ওপেন করে দেন, চায়নার মাধ্যমে না আসে। আপনি সিনোভ্যাক তো এজেন্সি সারা দুনিয়াতেই দিছে, রাশিয়াকে দিছে, আমেরিকা দিছে, বিভিন্ন খানে দিছে। ওই এজেন্সির মাধ্যমে আসুক, অসুবিধা কি? ইয়েতে আছে আপনার বলে পোল্যান্ড টোল্যান্ড সবখানে আছে ওদের। তো ওই এজেন্সির মাধ্যমে নিয়ে আসুক, যে এজেন্সি যে পাইছে হয়তো ওই দেশে অত লাগছে না, নিয়ে আসুক। যেমন আমেরিকায় কিন্তু ভ্যাকসিন অনেক বেশি হয়ে গেছে কিন্তু ওদের এক্সপায়ারি ডেট চলে যাচ্ছে। তো আমার মতে গভর্নমেন্টের উচিত হবে যে ওদের সাথে নেগোসিয়েট করে যেভাবেই হোক আমেরিকার থেকে নিয়ে আসে। আমি যতটুকু শুনছি আমেরিকায় মডার্না এবং ছাড়া, ফাইজার ছাড়া ওরা কিচ্ছু নিচ্ছে না। জনসন এন্ড জনসন এরা কেউ টাচ করছে না। সুতরাং এই জনসন এন্ড জনসন পড়ে আছে, আমরা জনসন এন্ড জনসন নিয়ে আসি। এখন এটা তো ডিপ্লোমেটিক্যালি যেতে হবে আপনাকে, সেটা বাংলাদেশ এমবেসিকে ওখানে কাজে লাগাতে হবে, লাগিয়ে ওইভাবে আগাতে হবে যে জনসন জনসন হতে বিক্রি হচ্ছে না, তুই ভাই বাংলাদেশে দিয়ে দাও। এইটা যত তাড়াতাড়ি করতে পারবে সরকার তত ভ্যাকসিনেশন আসবে, শাটডাউনও যেমন থাকবে, পাশাপাশি যেন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ওপেন থাকে। এই জিনিসটা হলো আমার সাজেশন, মানে পাশাপাশি দুইটা চলতে হবে। সিনোভ্যাক বলে সামনের সপ্তাহে আসবে, তখন যেন ভ্যাকসিনেশন সেন্টারগুলো ওপেন থাকে, সবাইকে যেন সরকার ভ্যাকসিন দেওয়া শুরু করে। মানে অন্য কোনো কাজে কেউ বার হবে না তো বটে, কিন্তু কত সংখ্যায় কত আসছে সেটা হলো বিবেচ্য বিষয়। ওই এখন একটা সোর্স দেখলে তো আপনার এরকমই হবে, সিনোভ্যাক দেখলে এক সোর্স হবে। আপনাকে এখন রাশিয়ার স্পুটনিক দেখতে হবে, জনসন এন্ড দেখতে হবে, অ্যাস্ট্রাজেনেকা ইংল্যান্ডে এক্সট্রা হয়ে গেছে মনে হয়, ইংল্যান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকা নিয়ে আসুন। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, হ্যাঁ দাম বেশি হতে পারে, যেটা আপনি $10 পেতেন ওটা $15 পাবেন, যা হয়। এটা তো মানে বিজনেস ওয়ার্ল্ডের নিয়মই তাই, ডিমান্ড এন্ড সাপ্লাই। আপনার ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তো দাম একটু বেশি নেবে। কিন্তু এখন তো আমার যান বাঁচানো ইম্পর্টেন্ট, জীবন বাঁচানো। এখানে আমার তো দাম দেখলে হবে না, আমার এখন কোথা থেকে আসবে সেটা গভর্নমেন্ট ওপেন করে দেবে, দিয়ে শুধু অথেন্টিসিটিটা চেক করুক, তাইলেই হয়ে যাবে। প্রত্যেকটা দেশে কিন্তু বাংলাদেশ এম্বাসি আছে, শুধু যেসব দেশ থেকে আসবে এম্বাসি চেক করলেই তো অথেন্টিক হয়ে গেল, তারপর গভর্নমেন্ট ইম্পোর্ট করে নিয়ে আসুক। এইটা ফাস্ট ট্র্যাক না করলে কিন্তু হবে না। আমি আপনাকে বলছি আরো ফাস্ট ট্র্যাক করতে হবে, যেভাবে গভর্নমেন্ট আগাচ্ছে এমনি ফাস্ট ট্র্যাক আগাচ্ছে, কিন্তু আরো ফাস্ট ট্র্যাক করে দেবে, যে ওপেন করে দেবে, যে যেভাবে পারো নিয়ে আসো, আমরা কিনবো। যেভাবে ওষুধ আমরা র মেটেরিয়াল চায়না থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইউরোপ থেকে আনি, এভাবে ওপেন করে দেবো। শুধু ওরা চেক করে, যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চেক করে দেয়, হ্যাঁ এই সোর্সটা অথেন্টিক কিনা, বাস তাইলেই তো হয়ে যায়। এটাই হলো আমার সাজেশন গভর্নমেন্টের, যদি এই কোভিডটাকে আটকাতে চায়। প্রফেসর তারেক আলম, আপনার ভ্যাকসিন নিয়ে আপনার অবজারভেশন, সম্ভাবনা, আশঙ্কা? ভ্যাকসিন নিয়ে আসলে আমরা গত অনুষ্ঠানে অনেক কথা বলেছি। প্রথম থেকে আমাদের আসলে এক ঝুড়ি সবকিছু না হতে পারে। প্রথম থেকে আমাদের চায়না, স্পুটনিক, তারপরে জনসন জনসন ট্রাই করা হচ্ছে। ফাইজার ইজ ডিফিকাল্ট, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে বাংলাদেশ কিছু এসেছে, আমাদের সরকার দিতে পারে। এখন যদি ড্রপস এন্ড বিটসে যেভাবে আসছে, কিছু কিছু আমেরিকা থেকে আসছে, কেউ অ্যারেঞ্জ করছে 20 লাখ 30 লাখ, এইভাবে আসলে আপনি একটা প্রোগ্রাম চালাতে পারবেন। প্রোগ্রাম চালাতে হলে আপনার কন্টিনিউয়াস সাপ্লাই লাগবে, নাইলে আসলে এখন যেমন রেজিস্ট্রেশন বন্ধ, সবারই টেনশন যে আপনি ভ্যাকসিন নিতে পারবেন।
এখন ছাত্রদেরকে, মেডিকেল স্টুডেন্টকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেটা এসছে সিনোফার্ম ভ্যাকসিন, সেটা এখনো পাবলিকরা পাচ্ছেন। তো আমাদের আসলে নীতি নির্ধারণটা খুব জরুরি, যে আমরা আগে স্টুডেন্টদেরকে দিব, যে শিক্ষা প্রতিষ্ঠান সব খুলবো, নাকি আমরা প্রথমে যেমন ডাক্তারদেরকে দিলাম হাসপাতাল খোলা রাখার জন্য, হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে, তারপর বয়স্কদের দিলাম। তা আসলে আমরা বাইরের নিয়ম ফলো না করে একদম কিছু থাকবে আবার ওন পলিসি। আমাদের এই পলিসি মেকিংটাতে আমরা পারিবারিক অনেক নির্দেশকে ফলো করতে গিয়ে আমাদের আসলে ঝামেলাটা পারিবারিক হচ্ছে আসলে। আমরা নিজেরা বুঝতেছি না, এই জন্য আপনি যে বললেন যে কোঅপারেটিভ হয়ে যাচ্ছে, এই জন্যই হচ্ছে। আমরা, আমার মনে হয় সব মানে অল পার্টিস টুগেদার, যারা যারা কনসার্ন ব্যাপারে, তাদের সবাইকে নিয়ে, সরকারি বেসরকারি নিয়ে বসে একটা জুম মিটিং করে দেশে ডিসাইড আসলে কিভাবে কি করবে। ডিপ্লোম্যাটস যারা আছেন, যেটা ইসলাম ভাই বললো, আসলে ডিপ্লোম্যাটসদের মেইন কাজই এখানে, ওনারা যেটা প্রথম থেকে আমাদের করা উচিত ছিল, আমি মনে করি ডিপ্লোম্যাটসটা প্রথম থেকেই দেশটা লুক ফর দ্য ভ্যাকসিন, কোথেকে আমরা পাবো, আনতে পারবো। ডিপ্লোম্যাটিক্যালি আসলে না আনলে তো বাংলাদেশ সরকার কিনে বসে খুঁজে, এখান থেকে খুঁজে পাবে ভ্যাকসিন। কিছু কিছু দেশে যেমন যাদের ভ্যাকসিন উদ্বৃত্ত, তারা সিনোফার্ম রপ্তানি করেছে, যেমন থাইল্যান্ডে দিয়েছে, চায়না থেকে, অন্য দেশ নিয়ে আবার থাইল্যান্ডকে দিয়েছে, মালয়েশিয়াকে দিয়েছে। এরকম যদি ওগুলো আমরা আনতে পারতাম বড় বড় বিগ অ্যামাউন্টে, তাহলে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম হতো আরো ইজিলি চলতে পারত। এখন যে অবস্থা, আমার আশঙ্কা হচ্ছে যে আসলে 2024-25 পার হয়ে যাবে, 8 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে, এইভাবে যদি চলে, সেভাবে আমাদের এই বারে আমরা বারবারই শাটডাউন, লকডাউন, বারে স্পাইক অফ করোনা ভাইরাস করতে হয় আমাদের, তাহলে আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, সবকিছু মানে কিভাবে চলবে আল্লাহ তাআলাই জানেন। স্কুল কলেজ তো বন্ধ, বন্ধ, 1.5 বছর ধরে কেউ স্কুলে যাচ্ছে না, প্রায় ঝামেলা। আর বাসা থেকে পড়াশোনা হচ্ছে, কিছু কিছু জিনিস যেমন বাসা থেকে পড়াশোনা হয় না। এখন যেমন এটাও একটা জিনিস ঠিক করা দরকার, যে স্টুডেন্টদেরকে আমরা আগে দিয়ে ইউনিভার্সিটি কলেজ ফেরত আনবো। আসলে অনেক কিছু আলোচনা করার আছে, ডিবেটিং এর ব্যাপার আছে সবকিছু। আমার মনে হয় যে ভ্যাকসিনটার উপর অনেক 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 জোর দেওয়া উচিত, মেইন বেশি হওয়া উচিত এখন আলোচনা ভ্যাকসিন। মানে অনেকে তো মনে করেন যে বাংলাদেশে এখন মেগা মেগা প্রজেক্ট বাদ দিয়ে ভ্যাকসিনের পেছনে সমস্ত কিছু ব্যয় করা উচিত, এফোর্টস, মানি। হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে এগ্রি করি, বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া তো দরকার নাই, আপনার ভ্যাকসিনের জন্য তো অনেক ফান্ড আছে। প্রায়োরিটিটা চেঞ্জ করে ফেলা, প্রায়োরিটিটা চেঞ্জ করা উচিত। কিন্তু সেই জায়গায় ওই যেটা তারেক বলল, আমি বলবো এখানে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লোকাল এমবেসি সবচেয়ে ভালো, বাংলাদেশ এমবেসি লন্ডনে কোত্থেকে ম্যানেজ করবে, কোথায় যাবে, ইউএসএ, নিউ ইয়র্কে, ওরা ভালো করে জানবে। এখান থেকে এত চিঠি চালাচালি না করে লোকাল এমবেসির ঝাঁপায় পারা উচিত, যে কোত্থেকে আমি সোর্স পাচ্ছি, যেটাই পাচ্ছি আমি কিনে নিচ্ছি। যেখানে আমি 5 লাখ পাবো, 5 লাখ নিবো, 5 লাখ পাঠানোর ব্যবস্থা করি না কেন, আমি অসুবিধা নাই তো। আমাদের বিমান বাহিনীর প্লেন আছে, ওরা যে নিয়ে আসবে। আমাকে তখন যান বাঁচাইতে হবে, তো যান বাঁচানোর জন্য আমার যা করা দরকার তাই করা উচিত এখন। এবং তারে যেটা বললো, টিকা ছাড়া কিন্তু অল্টারনেট কোনো ওয়ে নাই। শাটডাউন বলেন, লকডাউন বলেন, এগুলো টেম্পোরারি মেথড। আপনাকে পার্মানেন্ট যেতে হলে এইভাবে যেতে হবে। আমেরিকা দেখেন কিভাবে অর্ধেক লোককে ভ্যাকসিনেট করে ফেলছে। আপনার যদি টিকার সাপ্লাই থাকে, গভর্নমেন্টের মেকানিজম কিন্তু খুব ভালো এবার টিকার জন্য। আমি বলবো যেহেতু মেকানিজম ভালো, তখন প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে পারে, হ্যাঁ প্রাইভেট হসপিটালগুলোতে টিকা দেওয়া হবে। সবাই তো, আমি আপনাকে আগেও বলেছি, আমাদের এখন তো রেগুলার ডাটা আপলোড করতে হয় ডিজি হেলথের ওয়েবসাইট, ওদের প্রাইভেট সেক্টরগুলো যদি চলে আসে, প্রাইভেট হসপিটাল চলে আসে, আমরা বলি যে আমরা এতজনকে টিকা দিচ্ছি, এতজনের টিকা ওখানে চলে গেছে। সুতরাং বাংলাদেশের টিকা 2000 যদি সত্যি সবাইকে প্রাইভেট সেক্টর সহ গভর্নমেন্ট সেক্টর সহ এবং টিকার সাপ্লাই যদি ইনশিওর থাকে, আমার ধারণা 2022-এর শেষের দিকে আপনি সবাইকে দিতে পারবেন ঠিক মতো। তবে জনগণকেও আবার হতে হবে, যে টিকা নিতে হবে। গ্রামের লোক যেমন টিকা নিতে চায় না, তাদেরকে আবার উদ্বুদ্ধ করতে হবে যে ভাই তুমি টিকা না নিলে তো আলটিমেটলি ছড়া যাবে। আমি শহরের লোকজনকে টিকা দিলাম, এদিকে আবার গ্রামেরকে দিলাম না, তাহলে তো ভাইরাস আলটিমেটলি ওর মধ্যে আবার ছড়া যাবে। এখন জম যেহেতু গ্রামের ঘরও চিনেছে, না জম যেহেতু হ্যাঁ, গ্রামের ঘরও চিনেছে, এখন হয়তো নেবে। হ্যাঁ, এবার বুঝছে ওরা ঠেলা পেয়েছে, এবার ওরা বুঝছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢোকার পর, এবার ওরা বুঝে ফেলছে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের লোক, তাদের সবার নেওয়া উচিত এখন। কিন্তু সাপ্লাই তো ইনশিওর করতে হবে, সেই সাপ্লাইটা তো হচ্ছে না। এটা গভর্নমেন্টের এখন উচিত হবে, যে কোনো সোর্স থেকে যেখান থেকে আসুক, মোটামুটি একটা রিজনাল প্রাইসে নিয়ে আসলে তাহলে এটাই হবে। তাহলে দেখবেন যে আমরা যদি টিকা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের অনেক লোক আমরা সেভ করতে পারবো। প্রফেসর তারেক আলম, এমনিতে এখন ডেল্টা ভ্যারিয়েন্টের যদি এই অবস্থা হয় এবং এটি যদি বিস্তার লাভ করতে থাকে যেভাবে করছে, ট্রিটমেন্ট প্রোটোকল কি কিছু নির্ধারিত হয়েছে? না, ডেল্টার জন্য মানে আগের যে ভ্যারিয়েন্ট,
তারপর সেকেন্ড ভ্যারিয়েন্ট বা 10th ভ্যারিয়েন্ট এটা ছিল ভিতরে। একটি টেস্টিং এখনো চলছে। আমরা ওই রেমডেসিভির বাংলাদেশ ইউজ করছি। প্লাজমা আই যা হয়তো ফ্যাশন প্লাজমা ইউজ করতে চায় না বা বাদ করে গেছে, বাট অন্যান্য ওষুধ যেগুলো ছিল এই চিকিৎসা চলে রেমডেসিভিরের সঙ্গে স্টেরয়েড ওরা দেখছেন এখানে চলে। ওই একই ভ্যারিয়েন্টের ওই চিকিৎসা চলে। আর কিছু কিছু যদি খারাপ হয় সেগুলো বায়োলজিক্স যেগুলো আমরা টসিলিজুম্যাব যেগুলো আসলে বাংলাদেশে কিছু কোম্পানি লিলি একটা কোম্পানি দিয়েছে, ওরাও প্রোভাইড করে। ওই ওষুধগুলো দিয়ে হয়তো খারাপ এছাড়া ওই সেভাবে চিকিৎসা চলছে। আমরা মানে পৃথিবীর বিভিন্ন দেশে যারা যা যা চিকিৎসা চলে সেই চলে, বাট নতুন করে কোনো প্রোটোকল ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য আসলে তৈরি করা হয়নি। ওকে, সো একজন চিকিৎসক হিসেবে তো আপনি রোগীদের চিকিৎসা করছেন কিভাবে, বা এরকম আসলে চিকিৎসা করবেন কিভাবে, এবং সাধারণভাবে আর কি পরামর্শ আছে রোগীদের জন্য আপনার প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার জন্য? প্রফেসর জোনায়েদ শফিক, এবং আপনি এতক্ষণ ধরে অনেকগুলো প্রসঙ্গ বলেছেন, মাস্কের কথা বলেছেন, টিকার কথা বলেছেন, আপনারা লকডাউন শাটডাউনকে 2 সপ্তাহ রাখবার কথা বলেছেন, আর কি আছে করণীয়? আর হচ্ছে আইভারমেকটিন খাবেন প্রত্যেক সপ্তাহে। আপনি আইভারমেকটিন খাবেন 70 কেজি নিচে হলে 12 মিলিগ্রাম করে, 70 কেজির উপরে 18 মিলিগ্রাম খাবেন। এছাড়া তো অল্টারনেট এখন আর কিছু নেই। এটা দিয়ে কিছুটা হলে আপনার প্রিভেনশন হবে। আর ভিটামিন ডি, আপনি একটু শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন ডি কতটুকু আছে দেখে রেগুলার ভিটামিন ডি নেবেন। এই দুইটাই সবচেয়ে বেশি এখন। এছাড়া তো আর অল্টারনেট কিছু নাই। আর আমি মাস্ক বাদে বলছি আর কি, মানে ডাক্তারি সাইডটা বলছি আর কি। ডাক্তারি সাইডে এই দুইটাই হলো এখন আপনার প্রিভেনশন করার পথ, ভিটামিন ডি এন্ড আইভারমেকটিন। প্রফেসর তারেক, কতটা বিজ্ঞানসম্মত বা কতটা স্বীকৃত এই আইভারমেকটিন, আপনি যেটি আপনারা পরামর্শ দিচ্ছেন? আইভারমেকটিন আমরা বাংলাদেশে বেশি ইউজ করেছি, এখান থেকে এটার ইউজ শুরু। আসলে পুরো পৃথিবীর অনেক দেশে এখন ইউজ করছে এবং তারা স্টাডিও করছে। এবং গত সপ্তাহে অক্সফোর্ড একটা প্রিন্সিপাল ট্রায়াল ঘোষণা করেছে আইভারমেকটিন নিয়ে ওরা করবে ট্রিটমেন্ট হিসেবে, নট অ্যাজ এ প্রিভেনশন। প্রিভেনশনের স্টাডিটা প্রথমে আমরা বাংলাদেশ মেডিকেল কলেজে করি, এবং এখন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল কলেজের যারা এখনো টিকা নিতে পারে নাই বা পায় নাই, তারা এখন আইভারমেকটিন খেয়ে যাচ্ছে। আমাদের লেটেস্ট ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে 10 দিন পর পর যারা অ্যাডাল্ট তারা 12 মিলিগ্রাম করে খেতে থাকবে আপাতত আগামী 2 মাস, যতদিন পর্যন্ত এই ভ্যারিয়েন্টের প্রকোপ চলে। তো আমাদের রেজাল্ট খারাপ না। আইভারমেকটিন খাওয়া অবস্থায় এখনো যদি কারো হয়, 2-1 যে হচ্ছে না তা না, হচ্ছে, তো তাদের খুব মাইল্ড প্রকোপ দেখা যায়, সংক্রমণও খুব কম হয়, প্রকোপও খুব কম হয়। তো আমাদের আসলে প্রোফাইল্যাকটিক কোনো ওষুধ আর অফার করার মতো নাই। কিন্তু জিঙ্ক ডাজন্ট ওয়ার্ক। জিঙ্ক আমরা দেখেছি, ভিটামিন ডি আমরা দিচ্ছি ইমিউনিটি বাড়াবার জন্য, ভিটামিন সিও মানুষ খাচ্ছে, গরম পানির ভাপ নিচ্ছে, ওগুলোতে আসলে আমরা বড় ধরনের কোনো স্টাডি বা কোনো ফলাফল আসলে পাইনি। আইভারমেকটিনের প্রোফাইল্যাকটিক স্টাডি অন্যান্য দেশে চলছে, এবং এখন পর্যন্ত যে অক্সফোর্ডের যে ট্রায়ালটাতে আমরা জড়িত পুরো পৃথিবীর যারা আমরা সবাই আইভারমেকটিনে কাজ করি, ডক্টর অ্যান্ড্রু হিল ওনার নেতৃত্বে কেমব্রিজের নিয়ে, তো ওইখানে আমাদের কিছু কিছু ট্রায়ালে খুব ভালো ফল এসছে আইভারমেকটিন। তো সেটা ডাব্লিউএইচওর কাছে দেওয়া হয়েছে। ডাব্লিউএইচও এখন অবশ্য ওটা নিয়ে যাচাই বাছাই করছে, এটা কবে ওরা বলবে আমি উই ডোন্ট নো। বাট হোয়াট ইজ দেয়ার টু অফার? আর তো কিছু নাই আসলে অফার করার মানুষ। বাট আইভারমেকটিন খেলেই আপনি একদম যে একদম আয়রন ম্যান হয়ে গেলেন যে হবে না, তা না। আপনাকে এই নিয়ম মানতেই হবে, মাস্ক পরতেই হবে, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করতে হবে, লকডাউনের সময় ঘরে থাকতে হবে। বাট এটা খেলে আর কিছু দের ইজ এ গুড চান্স যে আপনার যদি হয় ভাইরাসটা, ভাইরাসের আইভারমেকটিন খেলে 48 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করে বডিতে। দের ইজ এ পসিবিলিটি যদি আপনার ঢোকেও শরীরের মধ্যে, অ্যাটলিস্ট কিছুটা হলেও, অর্ধেক হলেও যদি ভাইরাসকে মেরে ফেলে, তাহলে আপনার ওষুধের সংক্রমণ বা মানে ভাইরাসকে যে মেরে ফেলে আইভারমেকটিন, সেটি কি প্রমাণিত? সেটা প্রমাণিত, জি। মানে 48 ঘন্টার মধ্যে ভাইরাসকে সে মোটামুটি নিশ্চিহ্ন করে ফেলে। কিন্তু আমরা তো জানি যে আইভারমেকটিন অন্য অন্য কিছুর একটা ওষুধ আর কি, ঠিক? হ্যাঁ, এটা কৃমির ওষুধ। কৃমির ওষুধ বলে, উকুনের ওষুধ বলে, নানান কিছু বলে, নানান কিছু বলে। বাট এটা প্রমাণিত, এটা ল্যাবে প্রমাণিত হওয়ার পরে আসলে আমরা আইভারমেকটিন বাংলাদেশে শুরু করেছিলাম বাংলাদেশ মেডিকেল কলেজে। এটা এমনি আইভারমেকটিনকে দিয়ে আমরা প্রমাণিত বলতে প্রমাণিত কিভাবে হলো? মানে এটা এই মোনাশ ইউনিভার্সিটিতে, এই অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে
স্টাডি হয়েছিল, ওরা লিভিং টিস্যুর উপরে আইভারমেকটিন দিয়ে দেখে। যদিও পরে সবাই বলেছিল যে ডোজ ওখানে দিয়েছিল অনেক হাই ডোজ লাগে, এত হাই ডোজ মানুষের শরীরে দেওয়া মুশকিল, এতে বিষক্রিয়া হতে পারে, সাইড এফেক্ট হতে পারে। কিন্তু আমরা তো আগে যে ডোজে কৃমি মরে বা উকুন মরে, সেই ডোজে দিয়ে আমরা ফল পেয়েছি। ওকে, হ্যাঁ, যেভাবেই হোক সেটা কাজ করেছে। সুতরাং আমরা হোপফুল যে দিস আপাতত টেম্পোরারিলি কিছুটা হলেও মানুষকে প্রোটেকশন দিবে। আপনাদেরকে এরকম কোন স্টাডি আছে, মানে করেছেন, যেহেতু আপনারা অনেকদিন ধরে আইভারমেকটিনকে প্রেসক্রাইব করছেন, এবং যাদের হয়নি তাদের ক্ষেত্রে আইভারমেকটিনের সুবিধা কি, মানে তারা কতটা সুফল পেল, যাদের হয়েছে তাদেরকে আপনারা তখন প্রেসক্রিপশনে দিয়ে তাদেরকে তারা কতটা সুরক্ষা পেল, একটু এরকম কোন স্টাডি কি বাংলাদেশে হয়েছে, যেহেতু আপনারা বাংলাদেশে বহুল পরিমাণে ব্যবহার করছেন এটিকে? প্রোফাইল্যাকটিক স্টাডিটা হচ্ছে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজে, এটা আমরা আগে বলেছিলাম যে আমাদের যারা কোভিডে কাজ করতো প্রথম ওয়েভের সময়, তাদের 60 জনকে আমরা দিয়েছিলাম আইভারমেকটিন, আর 60 জন খায় নাই, 60 খেয়েছে, 60 খায় নাই। তো 60 যারা খায় নাই তাদের 34 জনের কোভিড হয়েছিল সেই সময় 3 মাসের মধ্যে। আর যারা খেয়েছিল তখন আমরা মাসে মাসে খেতে বলতাম, মাসে মাসে একটা করে খেয়েছিল, তাদের মতো 4 জনের সংক্রমণ হয়েছিল কোভিড। ওকে, তো আমরা স্টাডিটা পাবলিশ করেছি ইউরোপিয়ান জার্নাল অফ রেসপিরেটরি। আর যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে কোন পরীক্ষা হয়েছে? মানে আমি বলছি যে যারা আক্রান্ত হলো তাদেরকে যখন আপনারা আইভারমেকটিন দিচ্ছেন, সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি কি হচ্ছে না, সেরকম কোনো পরীক্ষা করেছেন? না, কোনো ক্যাজুয়ালিটি হয়নি, খুব ভেরি মাইল্ড সিমটম ছিল, তারা সবাই ভালো ছিল, কেউ খারাপ আর হয়নি, কারো মডারেট সিভিয়ারও হয়নি, পজিটিভ ছিল, টেস্ট করে পজিটিভ হয়েছিল, কিন্তু তারা ভালো হয়ে গেছে আলটিমেটলি, তাদের অন্য কোনো ওষুধ রেমডেসিভির বা অন্য কিছু লাগেওনি। ওকে, ডক্টর জোনায়েদ শফিক। তারের দুটো প্র্যাকটিক্যালি ইনভলভ, সুতরাং বোঝা যাচ্ছে যে আইভারমেকটিন এখানে কাজ করছে। সুতরাং আমার সাজেশন হবে, তারেক যেভাবে সাজেশন দিছে সবাই যেন আইভারমেকটিন খায় যতদিন পর্যন্ত টিকা না আসে, অথবা টিকা না নেয়, ততদিন মধ্যে এটা খেয়ে গেলে হবে কি, আপনি কিছুটা হলেও আপনার প্রিভেনশন হবে। প্লাস ভিটামিন ডি আপনি বাড়াতে চেষ্টা করেন, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত রোদে থেকে। 2 মাস যেহেতু আপনি এখন লকডাউন, মানে 15 দিন যেহেতু 14 দিন, 7 দিন থেকে 14 দিন হয়তো লকডাউন থাকতে হতে পারে, এই 14 দিন আপনি বাসায় থেকে আপনি এই রোগটা নেন, এইটা প্লাস মুভমেন্ট রেস্ট্রিক্ট করে ফেলেন, একদম কোনো কারণ ছাড়া বাসার বাইরে হবে না, ট্রান্সমিশনের প্রসেসটাই আপনি বন্ধ করে দেন, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন যতদিন পর্যন্ত আপনি টিকা না নিতে পারেন। এই পদ্ধতিগুলি ফলো না করলে কিন্তু সামনের দিকে খারাপ অবস্থা হয়ে যাবে, তখন গভর্নমেন্টও দোষ দিলেও কোনো লাভ হবে না, ডাক্তারদের দোষ দিলেও লাভ হবে না। আর আমাদের তো রুগী নেওয়ার একটা ক্যাপাসিটি আছে, ওভার ক্যাপাসিটি গুলো সবাই কিন্তু আমরা ফেল করবো তখন। সুতরাং সবার নিজের স্বার্থে এই নিয়মগুলি মানা উচিত। আমরা কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে বীরের জাতি কিছুই মানি না, একটু কমে গেলে কিন্তু আবার একই স্টাইলে চলে আসবো, সেই স্টাইলটা আমার মনে হয় করা ঠিক হবে না। এই হলো আমার সাজেশন। প্রফেসর ডক্টর তারেক আলেম, সব মিলিয়ে যদি আলোচনাটাকে আপনাকে বলি যে সামারি করতে, আপনি কিভাবে করবেন? সামারি করতে যদি বলেন তাহলে আসলে লকডাউন মানতেই হবে সবাইকে। লকডাউনটা, এই সময়টা আসলে যে সমস্ত কাজ আমরা কখনো করি নাই, ফ্যামিলির সঙ্গে কাটাই নাই, এই সময়টাকে একটু ফ্যামিলি বেসড যদি আমরা টাইমটা কাটাই, তাহলে হয়তো সময়টা ভালো কাটবে, খারাপ লাগবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ যাই হোক, বাচ্চা কাচ্চাদের সময় দেওয়া, বাপ মাকে সময় দেওয়া, আত্মীয়স্বজনকে সময় দেওয়া, বাসায় যারা থাকেন তাদেরকে সময় দেওয়া, নিজের কিছু হবি থাকলে সেটাকে জাগিয়ে তোলা। যদি যারা বের হবেন, যারা জরুরি কাজে বের হবেন, ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা, তারা অ্যাটলিস্ট নিয়ম মেনে চলবেন, তারা নিয়ম মেনে মাস্ক পরে যাবেন, বাসায় ঢোকার আগে তারা সেই মাস্কটা সব খুলে পরিষ্কার হয়ে বাসায় ঢুকবেন, কোনো মতে বাসায় আবার সে অসুখ না আসে। 3 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সরকারের টিকা যদি শুরু হয়ে যায়, টিকা নেওয়ার জন্য সবাইকে অ্যাটলিস্ট সেই সুযোগটা দিতে হবে যেন আমরা টিকাটা শুরু করতে পারি। যে সমস্ত জায়গায় বলছি সংক্রমণ হওয়ার সম্ভাবনা, সংক্রমণ হয় নাই এখনো বেশি, তারা যেন তাড়াতাড়ি টিকা দেয়। সংক্রমণ যেখানে হচ্ছে সেখানে তো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আবার তারা পরে নিলেও পারবে, সেটা জরুরি। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যেটা আমরা এখনো জুনায়েদ ভাই বলে আমিও বলি যে অ্যাটলিস্ট যতদিন টিকা না পাচ্ছি আমরা আইভারমেকটিন 10 দিন পর খেতে থাকি, আপাতত যার বয়স অনুযায়ী সেই ডোজ অনুযায়ী ডাক্তারের সঙ্গে কথা বলে। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আর কি, যেন আর ইনফেকশন এটা না বাড়ে। ইনফেকশন বাড়লে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এটা বলা মুশকিল, ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। যে ডক্টর জোনায়েদ শফিক যেমনটা বলছিলেন যে এই 14 দিনের লকডাউন, ঈদের সময় তিনি মনে করেন না যে মানুষকে থামিয়ে রাখা যাবে, যদি আপনি বলছিলেন যে ঈদ পর্যন্ত লকডাউনটাকে রাখতে পারলে ভালো,
কিন্তু উনি সাজেস্ট করছেন যে 14 দিনের পরে স্বাভাবিক করে দিয়ে আবার অগাস্টের শেষের দিকে হয়তো দরকার হবে, এবং উনি ধারণাই করছেন যে দরকার হবে। আপনি অগাস্টের শেষের দিকে আবার 2 সপ্তাহের লকডাউন দিলে আমরা মোটামুটি অনেকটা সময়ের জন্য স্বস্তিতে থাকতে পারবো, যেহেতু বড় কোনো উৎসব বাঙালির এপ্রিলের আগে আর নেই বাংলাদেশের মানুষের সামনে, ধর্মীয় বা অন্য কোনো উৎসব নেই। আপনার কি ধারণা? জুনাদ ভাইয়ের কথাটা আসলে মানে একদিক দিয়ে রাইট, যে আমরা 14 দিনের বেশি লকডাউন দিতেও পারবো না। ঈদের আগে মানুষ বের হবেই, বাড়ি যাবেই, কোরবানি ঈদের সবাই বাড়ি যায়। আর এছাড়া মানুষ ঢাকায় গরু আসবে, ছাগল আসবে, মানুষ হাটে যাবে, গতবারের মতো আবার নতুন করে ছড়াতে পারে। দ্যাট ইজ এ পসিবিলিটি। এবং তবে আমি মনে করি না যে অগাস্টের শেষের দিকে লকডাউন। আমার যেটা মনে হয়, যদি কোরবানির সময় আসলে যাতায়াত হয়ে যায়, অগাস্টের ফার্স্ট উইকে সবাই চলে আসে, অগাস্টের সেকেন্ড উইকের মধ্যে আসলে হয়তো সংক্রমণটা ঘটবে। তো আপনারা যদি একটা ছুটির পরে আবার লকডাউন দেন, তাহলে ইটস গোইং টু বি ভেরি বিগ, মানে গ্যাপ, ইকোনমিক্যালি একটা গ্যাপ হবে, পড়াশোনার গ্যাপ হবে, সবকিছুর একটা বিশাল গ্যাপ হয়ে যাবে সত্যি কথা। সুতরাং ইটস ডিফিকাল্ট টু সে। তবে ব্যাকটেরিয়ার যে লগ, ভাইরাসের যে লগে যে গ্রোথ হয়, যে গ্রোথে যে লগারিদম আছে, সেই লগারিদম যদি ফলো করেন, তাহলে আসলে আপনাদের প্রথমবার যে কথাটা বলা হচ্ছিল যে লাস্ট 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে অ্যাটলিস্ট 56 দিন থেকে 48 থেকে 56 দিনের লকডাউন শাটডাউন করে করে যদি করা যায়, তাহলে ভাইরাস আসলে ছড়ানোটা বন্ধ হয়ে গেল। এবার আর তো এখন যেটা বুঝতে পারছি, আসলে গতবার তো আমরা পারি নাই, এবারও যে শাটডাউন দিলে আমাদের রাস্তাঘাটে এত ভিড়, সবাই ঘুরে বেড়াচ্ছে, তো সেটা বোধহয় আসলে সম্ভব হবে না আমাদের দেশে। কিন্তু জুনাদ ভাই যেটা বললেন যে অগাস্টের শেষের দিকে হয়তো একটা লকডাউন লাগবে, খুব সম্ভবত লাগবে, সেকেন্ড উইক থেকে থার্ড উইক হয়তো আরেকটা লকডাউন লাগবে সত্যি কথা। এছাড়া নাহলে হয়তো সেকেন্ড বা থার্ড বা ফোর্থ সাইকেল হবে, ডিফিকাল্ট হবে। যে আপনি যে ফর্মুলাটার কথা বললেন, সেটা কি 48 থেকে 57 দিন পর্যন্ত? কি এটা গতবারের একটা ফর্মুলা ছিল, যারা স্ট্যাটিস্টিশিয়ানদের যে ভাইরাসের গ্রোথ লগ দেখে তারা বলেছিল যে ভাইরাস যেভাবে গ্রোথ হয়, ওই 2 সপ্তাহ লকডাউন দিয়ে আবার 2 দিন গ্যাপ, আবার খুললো সবকিছু, আবার 7 দিন গ্যাপ, এইভাবে একটা দেয়ার ওয়াজ এ থিওরি যে এইভাবে দিলে হয়তো ভাইরাসের গ্রোথ পুরো পৃথিবীতেই হয়তো বন্ধ হয়ে যাবে। সেটা আসলে তো করতে পারেনি। আমরা আমরা আমাদের এবারকার লকডাউনে দেখছি যে কিছু ফ্যাক্টরি খুলে রাখার কথা বলা হয়েছে। ফ্যাক্টরি খোলা থাকবে, সেই সঙ্গে আমার প্রফেসর জোনায়েদ শফিকের ব্যাংকও খোলা থাকবে। সো আপনার মতামত একটু শুনতে চাই, প্রফেসর তারেক আলম, যে আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা? যে যেহেতু 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 গার্মেন্টসে বলা হচ্ছে যে 0.03% আক্রান্ত তাদের হয়েছে এর আগে খুলে রেখে, কাজেই তারা খুব একটা ভালনারেবল না, কাজেই এই ফ্যাক্টরিগুলো খোলা রাখা যেতে পারে। আবার ফ্যাক্টরি খোলা না থাকলে অর্ডার চলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, জীবিকা ধ্বংস হয়ে যাবে। সো আপনার কাছে কি মনে হয়? এবং ফ্যাক্টরি খোলা রাখতে আসলে অনেক কিছুই খোলা রাখতে হবে, পরিবহন চালু রাখতে হবে, ব্যাংক চালু রাখতে হবে, সব কিছুই। আপনার চিকিৎসক হিসেবে আপনার কি মত? চিকিৎসক হিসেবে আমার মত হচ্ছে, আসলে সত্যি কথা বলতে গেলে আসলে কারোই ভালো লাগবে না, চিকিৎসক হিসেবে আমার মত হচ্ছে আসলে সবকিছুই বন্ধ, লকডাউন মানে সবকিছুই বন্ধ হওয়া উচিত সত্যি কথা। হ্যাঁ, এটা আসলে গার্মেন্টস ওনারদের বা ফ্যাক্টরি ওনারদের আসলে ভালো লাগবে না কথাটা, বাট সায়েন্টিফিক্যালি স্পিকিং আপনি সবকিছু বন্ধ না করেন, তাহলে ভাইরাস ঘোরাফেরা করবেই। এবং গার্মেন্টস কর্মীদের হয়তো 0.3% ইনফেক্টেড হয়ে সিমটোম্যাটিক ছিল, বাট অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার যে তারা হয় নাই, যেটা প্রমাণ আপনারা ওই যে করাইল থেকে যে সমস্ত স্যাম্পলগুলো আইসিডি নিয়েছে, সেখানে 73% লোকেরই আপনার ভাইরাসটা অ্যান্টিবডি ছিল। খুব সম্ভবত তারা অ্যাসিমটোম্যাটিক ছিল, তাদের স্বাস্থ্য ভালো বা যে কোনো কারণে হোক, যে কোনো ইমিউনিটির জন্য ক্রস ইমিউনিটিতে তাদের কোনো অসুবিধা হয়নি। বাট ইনফেকশন কম হয়ে তারা ভর্তি হয়েছে, মানে খারাপ হয়েছে কম, এটা ঠিক, এটা মানলাম, কিন্তু তারা যে ইনফেকশন ক্যারি করছে না, সেটা আমি মানতে পারতেছি না সত্যি কথা। তারা অবশ্যই ইনফেক্টেড হয়েছে, তারা অ্যাসিমটোমেটিক থেকেছে এবং তাদের থেকে অবশ্যই অন্য জায়গায় ছড়াবে। এবং তারা যখন বাসে করে যাবে, তাদের জন্য হোটেল খোলা রাখতে হবে, হোটেল খোলা থাকবে, তাদের বাসায় ফেরত যাবে। তারা তো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে থাকে না, ফ্যাক্টরি থেকে ঘুমায় না, একটু গো টু দেয়ার হোম, সেখান থেকে ইনফেকশন ছড়াতেই থাকবে। সুতরাং এই যত বেশি ইনফেকশন হবে, অ্যাসিমটোমেটিক হোক আর সিমটোমেটিক হোক, ভাইরাসের তত বেশি মিউটেশন হবে। যেমন আপনারা শুনছেন যে ডেল্টা প্লাস বলে নতুন আরেকটা ভ্যারিয়েন্ট কথা শোনা যাচ্ছে, দ্যাট ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন ডেল্টা ভ্যারিয়েন্ট। এরকম যদি আরো ভ্যারিয়েন্ট তৈরি হয়, যত বেশি মানুষের শরীরে ঢুকবে, তত বেশি ভ্যারিয়েন্ট মিউটেশন হতেই থাকবে। সুতরাং ওই এটা খোলা রাখলাম, আর আমাদের অনলাইন ব্যাংকিং এখনো ওইভাবে হয় না, সুতরাং ব্যাংকের ব্যাপারটা আসলে বলা মুশকিল সত্যি কথা।
বাইরে হয়তো অনলাইন ব্যাংকিং করে তারা চালিয়ে দিয়েছে, বাট আমাদের ব্যাংক খোলা রাখতেই হচ্ছে, আদারওয়াইজ উই আর স্টাক উইথ ইট। সীমিত পরিসরে ব্যাংক তো অবশ্যই চালু রাখতে হবে, সীমিত পরিসরে। জি, প্রফেসর ডক্টর সীমিত পরিসরটা আপনি তো আমি এখানে তারেকের কথার সাথে একটু অ্যাড করতে চাই। জি তারেক বলুন। যে আপনি বলছিলেন প্রফেসর তারেক আলম, আমরা সীমিত পরিসর তো হয় না, আপনি তো ব্যাংকে গিয়ে দেখেছেন, মানে জি ইট ইজ নো সোশ্যাল ডিস্টেন্সিং, মানুষ রাস্তায় তো আর দাঁড়ায় থাকে না, সবাই ভিতরেই থাকে, বৃষ্টি হলে সবাই ভিতরেই দাঁড়াবে, মানে ইট ডাজন্ট হ্যাপেন। সত্যি কথা জি বলে লাভ নেই, সত্যি কথা বলেন। আমি যেটা বলতে চাইছিলাম যে দেখেন গার্মেন্টস এ বলছে 0.8%, এই হাওয়ার উপর বিশ্বাস করে আসলে হবে না জিনিসটা। এই গ্রামের লোকও কিন্তু মনে করছিল প্রথমবার যে তাদের হবে না, এখন দেখছেন তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এই যে গার্মেন্টস যখন এইবার খোলা থাকবে, আমার ধারণা গার্মেন্টস না সব ইন্ডাস্ট্রি, সেই এসেনশিয়াল ইন্ডাস্ট্রি ছাড়া, যেমন ফার্মা বলেন, যেগুলো একদম ফুড, এগুলি ছাড়া আমার মতে এগুলি বন্ধ করে দেওয়া উচিত। কারণ এইখানে এইবার কিন্তু গার্মেন্টস এর মধ্যে বেশি ছড়াবে, এবং যদি ছড়ায় তখন কিন্তু ওরা যখন ইয়েতে চলে যাবে, যখন ওরা থাকে একসাথে অনেক কিছু, তো কিন্তু এটা বিরাট একটা আকার ধারণ করবে। এই ভুল ধারণা নিয়ে যে ওদের এফেক্ট হবে না, সেই ভুল ধারণা কিন্তু গ্রামের লোকদেরও ছিল, সেই ভুল কিন্তু এবার ভেঙে গেছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল হওয়ার পর। তো ও গ্রামের লোকদের যে হবে না এটা কে বলতে পারবে? কেউ 100% করবে এর কোনো তো ডেটা নাই, কোনো কিছু নাই। সুতরাং তাদের যে হবে না তা পারবে না, আমাকে তো আগে থেকে প্রিভেনশন নিতে হবে। আর ব্যাংকের বেলায় যেটা আমি বলতে চাই যে একদম এসেনশিয়াল কাজ ছাড়া কেউ যেন ব্যাংকে না যায়। এসেনশিয়াল মানে ধরেন এলসি খুলতে হচ্ছে, অন্য কিছু খুলতে হচ্ছে, ওগুলি অন্য কোনো কাজে যেন কেউ ব্যবহার, মানে নর্মাল টাকা উঠেছে যেন এটিএম সেটা ব্যবহার করে। এখন সারা বাংলাদেশে এখন এটিএম প্রচুর ছড়িয়ে গেছে, সেই জিনিসটাই। আর সরকারের কাছে আমার অনুরোধ হবে, এখানে একটাই মাত্র প্রিভেনশনের ওয়ে, টিকা এবং টিকার ব্যবস্থাটা যত তাড়াতাড়ি করে ফেলে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারে। আমেরিকা দেখেন টিকা দেওয়ার কারণে 50% লোকের টিকা দেওয়ার পরে আমেরিকাতে এখন পুরো রেট কোথায় নেমে চলে আসছে। এর অল্টারনেট কিন্তু কিছু নাই, আমার সাজেশন এটাই হবে। আর গার্মেন্টস এর ক্ষেত্রে এটা সরকারের ডিসিশন, সরকার কি করবে সেটার মধ্যে। কিন্তু আমার মনে হয় গ্রামে গঞ্জে যা জিনিস ঘটনা করছে, সামনের বার গার্মেন্টস কর্মীদের মধ্যে একই ঘটনা ঘটবে, তাদের ইনফেকশন রেট অনেক বেড়ে যাবে। আর কিছু যোগ করবেন আপনি বা আপনারা? আর আমি যেটা আরেকটা বলতে চাই, শহরের লোকদের কিন্তু এবার বেশি হবে না। আমি বলছি অনেকে তো ভ্যাকসিন নিয়ে পাচ্ছে, শহরের লোকদের কিন্তু অত বেশি হবে না। তার থেকে আমার মনে হয় যে এই লেভেলটা মানে লোয়ার মিডল ক্লাস, তারপর পুয়ার যারা, এদের কিন্তু এবার বেশি হবে। এদের খোলে কিন্তু তখন জিনিসটা কিন্তু অনেক তখন আপনি সামাল দিতে পারবেন না, সামাল দিতে পারবেন না। অনেক। সুতরাং এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, আমার মনে হয় সরকারেরও কেয়ারফুল থাকা উচিত, এবং আমরা যেন শাটডাউনটা একটু ভালো মতন করতে পারি, সেই জিনিসটা যেন করতে পারি, এই জিনিসটা যেন ঠিক মতন হয়, ভালো মতন যেন করতে পারি শাটডাউনটা ঠিক, মানে এফেক্টিভলি শাটডাউন যেন হয়, এটা যেন গভর্নমেন্ট করে, আর্মি, বিডিআর, পুলিশ তিনটাই নামিয়ে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর তারেক আলম এবং প্রফেসর ডক্টর জুনায়েদ শফিক আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে, এবং কোভিড পরিস্থিতি এখন আসলেই বাংলাদেশের ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং এটি বাইরে যাবে বলেই আমার সঙ্গে যে বিশেষজ্ঞ দুজন চিকিৎসক কথা বলছিলেন, যারা নানাভাবে কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত, যাদের হসপিটাল কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত, ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যুক্ত, তারা বলছিলেন, এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, যে নানাভাবে পরিস্থিতিটি নিয়ন্ত্রণের বাইরে চলেছে, ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই। কাজেই যেভাবেই হোক, যেখান থেকে হোক, ভ্যাকসিনটা বাংলাদেশকে জোগাড় করতে হবে এবং সরকারকে সেটি করতে হবে। এবং ভ্যাকসিন নিয়ে প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যে যে দ্বিধা, প্রশ্ন, ভয়, ভীতি ছিল, সেগুলো ইতিমধ্যে কেটে যাবার কথা, ফলে ভ্যাকসিনটা সবাই নেবেন, সেটি প্রত্যাশা। এবং ভয় ভীতি যে কেটে যাচ্ছে তার একটা বড় উদাহরণ ওনারা বলছিলেন যে একটা সময় গ্রামের মানুষ মনে করেছে এটা বড় লোকদের অসুখ, শহরের মানুষের অসুখ, কিন্তু আসলে এখন ছড়াচ্ছে পুরো 50টির মতো জেলায়, গ্রামে গঞ্জে সর্বত্র। এবং যেখানে আসলে শহরে তো চিকিৎসার ব্যবস্থা আছে, গ্রামের চিকিৎসার ব্যবস্থা তো দূরে থাক, গ্রামে অনেক জায়গায় পরীক্ষার ব্যবস্থাই নেই। কাজে আপনি বুঝবেন না আপনি কোভিডে আক্রান্ত কি আক্রান্ত না। কাজেই টিকার ব্যবস্থা করতে হবে, মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই, কিন্তু মাস্কই শেষ কথা নয়, সে কথা ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন। আপাতত যেটি শেষ কথা সেটি হচ্ছে ঘরে থাকবার কোনো বিকল্প নেই। আপনি যদি কোভিড থেকে রক্ষা পেতে চান, আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে ঘরে থাকতে হবে। কতদিন আপনি ঘরে থাকবেন? সরকার আপাতত বলছে 7 দিন, আর ধারণা করা হচ্ছে আরও 7 দিন বাড়তে পারে, কিন্তু এটি নিয়ে দুজন চিকিৎসকের ভিন্ন ভিন্ন মত রয়েছে। প্রফেসর ডক্টর তারেক আলম মনে করেন যে এটি আসলে ঈদ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া উচিত ছিল, এবং
ডক্টর জোনায়েদ শফিক অভিজ্ঞতা থেকে মনে করেন যে বাঙালিকে আটকে রাখা যাবে না, কাজে 14 দিন দিয়ে আবার অগাস্টে দিতে হবে। অগাস্টের শেষ দিকে 2 সপ্তাহের কথা তিনি বলেছেন। প্রফেসর ডক্টর তারেক আলম মনে করেন যে এটি হয়তো দ্বিতীয় সপ্তাহেই আবার লকডাউন দিতে হবে এবং সেখানে ওই যে 48 থেকে 57 দিনের একটা 2 সপ্তাহ পর পর 2-3 দিনের বিরতি দিয়ে দিয়ে সেটি এটি পরীক্ষা করলেও করা যেতে পারে। সব মিলিয়ে আসলে সামনের পরিস্থিতিটা একেবারেই সুখকর নয়। অনেকেই মনে করেন যে টিকা যেভাবে পরিকল্পনা হচ্ছে, যেভাবে দান খয়রাত আসছে বা উপহার সামগ্রী হিসেবে আসছে, তাতে 24, 25, 26, 27 বাংলাদেশে সবার টিকা হবে না। কাজেই টিকাটা দেশের ভেতরে উৎপাদন অনেকেই করতে পারে, অনেক কোম্পানি উৎপাদনের ব্যবস্থা করতে হবে দ্রুততার সঙ্গে এবং ওনারা বলছিলেন যে 6 মাসের মতো সময় লাগতে পারে এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা অনুমোদন সব কিছু শেষ করতে। কাজেই বাংলাদেশে যারা করতে চায় তাদেরকে এই টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া উচিত এবং যারা টিকা আমদানি করতে চায় বেসরকারিভাবে তাদেরকেও সেই সুযোগ অবারিত করে দেওয়া উচিত। এটি আমার অতিথিদের মন্তব্য। এবং একটা কথা মনে রাখতে হবে যে 71-এর যুদ্ধের কথা, বাঙালি বীরের জাতি আমরা সবসময় বলি, 71 আমরা বিজয়ী হয়েছে, কিন্তু 71-এ কিন্তু চেনা শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আর এখনকার যে যুদ্ধ, সেই যুদ্ধে শত্রু কিন্তু অচেনা। এবং মনে রাখতে হবে যে ভারতীয়রা 71-এ বাংলাদেশের মানুষকে সহায়তা দিয়েছে, আর ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্ট সেটি কিন্তু এখন আর কাউকেই রক্ষা করছে না। ভারতীয়দেরই তো রক্ষা করেনি, বাংলাদেশিদের রক্ষা করবে কিভাবে, সেটি যেন আমাদের মাথায় থাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।